শোন, কাপড় সব খুলবি না, এমনই কর। ২৬ বছর বয়সী নীলা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার নিলয়ের জন্য। এর প্রায় ৩০ মিনিট পর আসলো নিলয়। কি রে, তোর আসতে এতক্ষণ লাগে? সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। ও আচ্ছা, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নাই। তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে। শোন, কাপড় সব খুলবি না, এমনই কর। ওকে ভাবি। ওকে। আচ্ছা, এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল নীলা। আর শুতে শুতে নীলা আবারও বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর নীলা এবং নিলয় তাদের কাজ শুরু করলো। চলে গেল পাপের দুনিয়ায় নিজেদের দেহের চাহিদা মেটাতে। প্রায় ১৫ মিনিট পর, ওই, তোর হইছে? ভাবি। আচ্ছা সর, ওঠ আমার ওপর থেকে। আর একটু থামো না প্লিজ ভাবি। তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না, সর। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিলয়কে নীলা। তারপর নিজের কাপড় ঠিক করতে করতে নীলা বলল, আমি গেলাম। আর শোন, বারবার কল করবি না কইলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে নীলা নিচের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে। নীলা বাইরে এসে একটা সিএনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো নীলার বাসার কাছের মেয়ে, যাকে নীলা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছে মতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মেটায় নীলা। এই সীমার আরও একটা চরিত্র আছে, যেটা এই গল্প পড়ে আপনারা জানতে পারবেন। এদিকে নিলয় এখনও হোটেল রুমেই বসে আছে, যেখানে এতক্ষণ নিজের চাহিদা মেটালো দুজনে। আর নিলয় বসে বসে ভাবছে নীলা ভাবির কিসের অভাব, টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো ৩ বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় সাদিক ভাইয়া ওর কোনো চাওয়াই অপূর্ণ রেখেছে। তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে নিলয় তাকিয়ে দেখে ৩:46। ওরে বাবারে বলে উঠে দাঁড়ায় নিলয়। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় নিলয়। এদিকে প্রায় ১৫ মিনিট পর বাসার সামনে চলে আসে নীলা। তারপর সিএনজি ভাড়া দিয়ে নীলা সীমাকে বলল, কি রে সীমা, তোর ভাইয়া আবার আসে নাই তো? মনে হয় আসে নাই ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। আচ্ছা, তাড়াতাড়ি চল। অতপর নীলা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। নীলা প্রথমে ধরল না, কিন্তু শিপনও নাছোড়বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। অতপর কলটা রিসিভ করলো নীলা। কি বলবি তাড়াতাড়ি বল। কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি, জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজাইরা প্যাচাল বাদ দিয়ে কেন কল করছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোনো পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসব। আমার সংসার আছে, সব কিছু মেনটেন করে চলতে হয় আমার। তো কবে দেখা করবে? দেখি। কলটা কেটে দিল নীলা। তারপর সীমাকে ১ কাপ চা দিয়ে যেতে বলে আবারও টিভি দেখায় মনোযোগ দিল নীলা। স্বামীরাকে কোলে নিয়ে, ও স্বামীরা হচ্ছে নীলার মেয়ে, নীলার পছন্দের সিরিয়াল বলে কথা। এই নিন ভাবি চা। তোর কাজ শেষ? ভাবি। আচ্ছা তো বস, এখানে টিভি দেখি। ভাবি। বলেই ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বস না, এখন কি তোর ভাইয়া আছে? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনই আপনি একসাথে দুইজনকে সামাল দেন ভাবি? নিলয় শিপন দুজন প্রেমিক। বলেই একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর নীলা একটা হাসি দিয়ে বলল, দুজন কোথায় রে, তিনজন। তোর ভাইয়া আছে না? একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। আর মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি ৩টা।
বিকাল 5টা। গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল নীলা আর বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? ভাবি অনেক। তাহলে আমাকে যে এভাবে সাহায্য করিস যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার নীলা, কি করছো? আমার মামুনির স্বামীরা কেমন আছো? বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি। আজ কি খুব বেশি ক্লান্ত? আর তোমার অফিস তো 4টা বাজে শেষ হয়, তাহলে মাঝে মাঝে 5টা, 5:30, এমনকি কোনোদিন 6টা বাজেও বাসায় আসো কেন? অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, ওপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর বাহানা দিতে হবে না। তারপর নীলা নাস্তা রেডি করছে, আর এদিকে ওকে বলেই ওপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দে। ওকে ভাবি, যাচ্ছি। এদিকে সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তার টেবিলে আসলো। কিরে সীমা, নাস্তা রেডি? ভাইয়া বসুন, দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিচে নীলার কাছে চলে আসে। নাস্তা করছো? করলাম। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না, আজ যাব না। যা আছে তাই দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এভাবেই দুজনে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখন রাত 10টা। নীলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরছে, আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপে নিজের কাজ করছে। তারপর নীলা সাদিককে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবা? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো? সাদিক নিজের কাজ রেখে নীলাকে হ্যাচকা একটা টান দিয়ে বিছানায় চেপে ধরল আর বলল, না, ভুলি নাই। বলেই নীলার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। নীলাও নিজের স্বামীর সোহাগ চোখ বন্ধ করে উপভোগ করছে। এভাবে প্রায় 10 মিনিট চলতে থাকলো। তারপর হঠাৎ টেবিলে রাখা নীলার ফোনের মেসেজ টোনটা বাজতেই দুজনের চোখ সেদিকে গেল। টোন বেজে উঠতেই দুজনের নজর সেদিকে চলে যায়। তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই নীলা ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, আবারও ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এভাবেই চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে নীলার। নীলার ঘুম ভাঙার পর নীলা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমুচ্ছে। নীলা উঠে ফোনটা নিয়ে দেখে নিলয়ের মেসেজ। তখন মনে মনে 101টা গালি দিল ওকে। দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল নীলা। সকালবেলা 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। নীলা এখনও ঘুমুচ্ছে। নীলার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে নীলাকে নিষ্পাপ শিশুর মতো লাগছে। তারপর নীলার কপালে একটা আলতো করে কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। এদিকে নীলা এখনও ঘুমাচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ পেপারটা নিয়ে ব্যালকনিতে বসে পেপার পড়তে শুরু করলো সাদিক। সীমা চা দিয়ে গেল আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবর পড়ছে। এদিকে নীলাও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষে রুমে চলে আসে। এসে দেখে নীলা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। নীলাকে নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছে, যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে নাক ঘষতে লাগলো সাদিক। হঠাৎ সাদিকের স্পর্শে নীলা একটু কেঁপে উঠল এবং নীলারও রং পরিবর্তন হতে লাগলো। তারপর সাদিক বলল, আচ্ছা নীলা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যাই। আচ্ছা তাই বুঝি? কেন, আগে কি সুন্দর লাগতো না? আসলে সেটা না, কিন্তু তুমি যেন দিন দিন আরও বেশি সুন্দর হয়ে উঠছো, সেটা কি জানো? হ্যালো মিস্টার, কয়টা বাজে? কেন? অফিসে যাবেন না? যাবো তো। তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান। ধুর, সারাদিন অফিস আর অফিস, ভালো লাগে না।
এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এখন সকাল 11টা। নীলা সোফায় বসে বসে টিভি দেখছে। হঠাৎ করে এমন সময় নিলয়ের ফোন। নীলার ভার্সিটির ফ্রেন্ড নিলয়। নীলা তো ফোনটা হাতে নিয়ে অবাক। নিলয় আমাকে কল করেছে। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করলো নীলা। হ্যালো, কেমন আছো নিলয়? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমি ভালো কিনা সেটা তো জানোই। এসব এখন ভেবে আর লাভ কি? আচ্ছা বাদ দাও না ওসব। তুমি তো বিয়ে করেছো তাই না? একটা ছেলে সন্তান আছে, 6 মাস বয়স। আরে বাহ, তাহলে তো সুখেই আছো। আচ্ছা রাখছি, এখন অফিসে আছি। আচ্ছা ভালো থেকো। কলটা কেটে গেল। তার 7 দিন পর নীলা প্রতিদিনের মতো সোফায় বসে বসে টিভি দেখছে। কিন্তু নীলার যেন কিছুই ভালো লাগছে না। সেজন্য নীলা সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য। কিন্তু সীমা বলল সে ব্যস্ত। আর এদিকে নীলা বোরিং হয়ে বসে আছে। তাই মনে মনে ভাবলো একটু শপিং করলে কেমন হয়। শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়ল শপিং করতে। যাবার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। তারপর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হয় নীলা। নীলা বের হয়েই দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে। এজন্য নীলা শিপনকে পাশ কাটিয়ে যেতে চাইল। কিন্তু তারপরেও শিপন নীলাকে দেখে ফেলল। কি খবর ভাবি, শপিং করলে? হুম ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এ কথা শুনে নীলা লজ্জায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি, চলো না, পাশে একটা হোটেল আছে, একটু। আজ পারবো না শিপন, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে ভাবি, কিছু হবে না, চলো প্লিজ। না শিপন, আজ আমি পারবো না। বলেই চলে যেতে লাগলো নীলা। তখনই শিপন বলে উঠল, কি বললে? পারবে না? তাহলে কি ভিডিও? নীলা থেমে গেল। শিপনও গ্রিন সিগন্যাল পেয়ে নীলাকে নিয়ে হোটেলে চলে গেল। এদিকে সাদিক বাসায় এসে বসে আছে। কিন্তু নীলার কোনো খবর নাই। কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি। তাই একটু টেনশন হচ্ছে। সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শপিংয়ে গেছে। আসলে সীমা এটা জানে যে নীলার দেরি হওয়ার কারণ কি। তাই সীমা টেনশন না করতে বলে নিজের কাজ করছে। তারপর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল নীলা। দাঁড়াও নীলা, কোথায় ছিলে এতক্ষণ? এই তো শপিংয়ে গেছিলাম। কি 5 ঘন্টা লাগে তোমার শপিং করতে? নীলা চুপচাপ কোনো কথা না বলে উপরে চলে যাচ্ছে। সাদিকও নীলার পেছনে পেছনে উপরে গেল। নীলা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবার প্রশ্ন করল, কি হলো নীলা, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দিব? কি উত্তর দিবা মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার তো দেরি হলো বাসায় ফিরতে? সাদিক, চিল্লাবা না, সামিরা পাশের রুমে পড়ছে। এমন সময় হঠাৎ নীলার ফোন বেজে উঠল। নীলা ফোনটা নেওয়ার আগেই সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরেই অবাক হয়ে যায়। কারণ ওপাশ থেকে নিলয় বলছে, কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিয়েছো, তো আমাকে কি ভুলে গেছো? এপাশে সাদিক চুপ। নীলা ফোনটা নেওয়ার কোনো চেষ্টাও করলো না। শুধু নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে। কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করেছে। তারপর নিলয় আবারও বলল, কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে আছে? সাদিক এখনও চুপ করে সব শুনছে আর রেগে ফুলে উঠছে। আর নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটে ফোটাও নেই নীলার মনে। ওপাশ থেকে আবারও বলে উঠল, ও বুঝছি, আচ্ছা রাতে মেসেজ দিও। এখন রাখি বলেই লাইনটা কেটে দিল নিলয়। এসব কি নীলা, কতদিন থেকে চলছে এসব? সাদিকের প্রশ্নের জবাবে নীলা একদম সোজা জবাব দিল, তোমার আর সীমার সম্পর্ক যতদিন থেকে চলছে, আমারটাও ততদিন থেকে চলছে। সাদিক নীলার এমন কথা শুনে রীতিমতো অবাক। কি
সীমার আমার সম্পর্কে নীলা সব জানে? কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই, কারণ সীমা আমার কথা মতো এসব করেছে। এই সব কিছু আমারই প্ল্যান। হঠাৎ নীলার এমন কথা শুনে সাদিক পুরো থ হয়ে গেল। কি বলছে এসব নীলা? আর নীলার কথাতেই এসব করছে সীমা? কিন্তু কেন? সাদিক তখন নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ল আর বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সব কিছুর ভাগ অন্য কাউকে দিতে পারলেও কিন্তু তার স্বামীর ভাগ সে কখনো কাউকে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু নীলা নিজে থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক এসব কিছুতেই যেন বুঝতে পারছে না নীলা এসব করলো কেন। তারপর কিছুক্ষণের জন্য সাদিক ভুলেই গেছে যে একটু আগে সে তার বউ নীলার পরকীয়া সম্পর্কে জানতে পারল। কারণ সাদিকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, নীলা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো। তখন সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজেই এসেছিল সাদিকের কাছে। আজ সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিজে থেকে সাদিকের সাথে ওসব করতে চেয়েছে। প্রিয় পাঠক পাঠিকা, চলুন শর্টকাট সে ঘটনা জেনে নেওয়া যাক। সেদিন যখন সাদিক আর নীলার বিয়ে 3 বছর চলছিল, তখনও স্বামীর আর জন্ম হয়নি। নীলা একটু কাজের জন্য বাইরে যায়। বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে আসা যাওয়া করছিল, কিন্তু সাদিকের সেদিকে কোনো মনোযোগ ছিল না। সে তার মতো কাজ করছিল। তার কিছুক্ষণ পর সীমা সাদিকের সামনে এসে বসে এমনি এমনি কিছু প্রশ্ন করতে লাগলো। এই যেমন, কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন, এইসব। আর সাদিকের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল, যেটা সাদিক কেন যে কোনো পুরুষই বুঝতে পারত। সাদিকও বুঝতে পারে, কিন্তু সে কোনো রিয়্যাক্ট করে নাই, কারণ ওর এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। এভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যা দেখে কোনো পুরুষই আর ঠিক থাকতে পারতো না। সাদিক তাহলে কিভাবে পারবে? সেও পারল না। সাড়া দিল সীমার ইশারায়, তবে এক শর্তে, ও যেন কাউকে কিছু না বলে। সেই থেকে প্রায়ই তারা নীলাকে লুকিয়ে দেখা করত, কিন্তু ওসব যে নীলার প্ল্যান ছিল তা ভুলেও সাদিক বুঝতে পারেনি। কি হলো সাদিক, বসে আছো কেন? নীলার কথাই বাস্তবে ফিরল সাদিক। হ্যাঁ বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি আর কি বলবো, তুমি তো সবই জানো। আর আমি তো এই গল্পের মাস্টার মাইন্ড না, আমিও তোমার হাতের পুতুল এই গল্পে, তাই তুমিই বলো। কিন্তু এটা কেন করেছি সেটা জানো? না, সেটাই জানতে চাচ্ছি। সাথে তুমি নিলয়, শিপন এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও। সাদিক, তোমার 2টা প্রশ্নের উত্তর একটাই আমার কাছে। আমি এগুলো করেছি তার কারণ অনেকটা তুমি। হ্যাঁ, অনেকটা তুমি। কারণ কিছুটা আমার ভাগ্য, আর সবচেয়ে বড় কারণটা হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, শখ, স্বপ্ন, সাধনা, এসব কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি। এদিকে সাদিক নীলার কথা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। কি বলছো এসব নীলা? তুমি বাধ্য হয়ে করেছো মানে? আমি কি তোমাকে কখনো অপূর্ণ রেখেছি? হ্যাঁ রেখেছিলে। হ্যাঁ, তুমি অপূর্ণ রেখেছো। আর কি অপূর্ণ রাখছো জানতে চাও? প্লিজ নীলা বলো, আমি জানতে চাই। তারপর নীলা কোনো কথা না বলে সাদিকের হাত ধরে সাদিককে টেনে পাশের রুমের দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে পাশের রুমে বসে বসে পড়তে থাকা স্বামীরার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল, ওই মেয়েটাকে দেখেছো? ও তো আমাদের মেয়ে স্বামীরা। আমার এসব করার পিছনে আরেকটা কারণ হচ্ছে ওই পিচ্চি মেয়েটা। হোয়াট? সাদিক, কিন্তু প্লিজ সাদিক, এখান থেকে চলো। সামিরা এখন অনেকটা বড় হয়ে গেছে। সামিরার 4 বছর এখন, তাই আমি চাই না ও এসব শুনুক। আর আমি চাই না তোমার আমার কোনো কিছুই আমার মেয়ের জীবনকে প্রভাবিত করুক।
তাই চলো রুমে চলো। আর ডিনারের টাইম তো হয়ে এসেছে, তাই চলো সবাই আগে ডিনার করে নেই, তারপর তোমাকে সব বলবো। হ্যাঁ, আজ আমি সব বলবো তোমাকে। তারপর সবাই যে যার মতো ডিনার সেরে নিল। নীলা, সাদিক, সামিরা, সীমা সবাই ডিনার সেরে সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে নীলা রুমে চলে আসলো। সাদিক আগে থেকেই বসেছিল রুমে। নীলা রুমে প্রবেশ করতেই সাদিক একটু নড়ে চড়ে বসল, আর নীলাও এসে বসে পড়ল। কেউ কিচ্ছু বলছে না, দুজনেই চুপ। এভাবে প্রায় 20 মিনিট চলে গেল। তারপর নীলা উঠে 1 গ্লাস পানি পান করলো আর সাদিককে বলল, তুমি পানি খাবে? না থাক, আমার পানির পিপাসা পাইনি। ওকে। এবার বলো। বলছি। আচ্ছা সাদিক, ছেলেরা তার বউয়ের থেকে কি চায় বলো তো? কেন, জানো না? প্রশ্ন করো কেন? যা জানতে চাচ্ছি তাই বলো। একটা ছেলে তার বউয়ের থেকে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। আর মেয়েরা? মেয়েরা কি চায় তার স্বামীর কাছ থেকে? মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, স্টেয়ারিং এসব। কিন্তু মেয়েরা যে এসবের থেকেও আরও একটা জিনিস বেশি চায়, সেটা কি জানো? না, কি চাই বলো তো? সেটা হলো একটা বাচ্চা। সাদিক, তুমি দুনিয়ার এমন কোনো মেয়ে পাবে না যে মেয়ে মা হতে চায় না। সব মেয়েই চায় তার একটা বাচ্চা হোক, আর সেটা যে কোনো মূল্যেই। আর মা হবার ইচ্ছাটা একটা অদ্ভুত, যে দেখো না খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায়, তবুও কোনোদিন কোনো মেয়ের মুখে শুনেছো যে সে বলেছে আমি মা হব না? নীলার কথা শুনে সাদিক কিছুটা থ হয়ে গেল। মনে মনে ভাবছে, নীলা তো সত্যি কথাই বলছে। এত কিছুর পরেও মেয়েদের মা হবার আকাঙ্ক্ষা কমে না। তারপর আবার দুজন কিছুক্ষণের জন্য চুপ, কেউ কিচ্ছু বলছে না। তার ঠিক 10 মিনিট পর নীরবতা ভেঙে নীলা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার আবার? আমাদের মেয়ে, মানে তোমার আর আমার মেয়ে। না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু তোমার না। মানে? সামিরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? তো কে স্বামীরার বাবা, বলো আমায়। বলছি। সামিরা আমার আর নিলয়ের মেয়ে, কিন্তু নিলয় সেটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে বলল, নীলা, তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, আমি একদম ইয়ার্কি করছি না। সামিরা সত্যি নিলয়ের মেয়ে। কিন্তু কিভাবে? কিভাবে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সাদিক, কিন্তু তুমি মানো আর না মানো, সত্যি এটাই। আর সত্যি কথা বলতে, তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোনোদিন বাবা হতেই পারবে না। এবার সাদিক নীলার কথা শুনে থমকে গেল আর প্রচণ্ড রেগে গিয়ে বলল, হোয়াট? জাস্ট স্টপ টকিং লাইক দিস। নীলা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো না। আমি সত্যিটাই বলছি, আর আমি যা বলছি তা সত্যি। ওকে ফাইন। আচ্ছা বলো, তুমি জানলে কিভাবে যে আমি বাবা হতে পারবো না? কিভাবে জানলাম? কিভাবে জানলে আমি বাবা হতে পারবো না? তাহলে শোনো। আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যখন আমার গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে বলেছিলাম কথাটা, কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরতে। আমি ধৈর্য ধরলাম। এভাবে আরও 6 মাস চলে যায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না আমি। তাই আমি বাধ্য হয়ে অনেকবার বেবি স্টিক দিয়ে টেস্টও করিয়েছি, কিন্তু আমি বারবার হতাশ হই। আর হ্যাঁ, তোমার মনে আছে সাদিক, তোমাকে নিয়ে আমি একদিন ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তোমার আর আমার ব্লাড স্যাম্পল দিয়ে আসছিলাম ডক্টরের কাছে। তারপর আরও অনেক টেস্ট করাই আমরা। হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি তো তখন বলেছিলে অন্য কথা। বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছি যে সমস্যাটা তোমার নাকি আমার। তো তারপর কি হলো? ডক্টর কি বলেছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউশনে ছিলেন, আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়েও কিছু প্রশ্ন করেন।
এই যেমন আমরা একসাথে থাকি কি না, প্রাইভেট প্রশ্নই বলতে পারো। তারপর আমি সব বলে দেই যে তুমি আমাকে কোনো কমতি রাখো নাই, আর তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখেই রেখেছো। এইসব শুনে উনি কিছুটা অবাক হন, কারণ উনি রিপোর্ট দেখে বললেন তোমার তেমন কোনো সমস্যা নাই, যা আছে তা সামান্য, তাহলে বাচ্চা আসতেছে না কেন? তারপর ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আপনি আরও কিছুদিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি এমনি সেরে যেতে পারে। তারপর? তারপর আমি আবারও 6 মাস অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এজন্য আমি আমার কিছু বন্ধুদের কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো তোমায় কোনো কারণ দেখাতে হতো। যদি এমনি এমনি ডিভোর্স নিতাম তাহলে তুমি আবার কোনো মেয়েকে বিয়ে করতে, আর না হলে তোমাকে সব বলে দিতে হতো যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে আমরা সংসার করে বুঝেছি তোমার মতো স্বামী সবার কপালে জোটে না। তুমি আমার সব চাহিদা মিটিয়েছো, সব চাওয়া পূরণ করছো, আর আমি তোমাকে ভালোভাবেই চিনি। তুমি এসব জানার পর অফিস কাজকর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়া পড়ে গেছে যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছে করছিল না। আবার আমার ইচ্ছারও কোরবানি দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে উঠে ওকে ধরি। তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোনো গন্ডগোল তো আছেই। তাই সীমাকে বললাম, কি হয়েছে? ও প্রথমে না বললেও পরে বলে ও অন্তঃসত্ত্বা। আমি তো এটা শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবাকে সেটা বলতে চাচ্ছিল না ভয়ে। তারপর প্রথমে আমি তোমাকে সন্দেহ করি, কিন্তু পরে মনে পড়ে তোমার সমস্যার কথা। তাই ওকে এটা সেটা ভয় ভিত্তি দেখিয়ে জানতে পারলাম ওর সন্তানের বাবা নিলয়। কথা শুনে আমি পুরো থ হয়ে যাই। ওরা আমার বাসায় এইসব করেছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আমি আর ঘুমোতে পারলাম না। কি করব এই টেনশনে। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মনে মনে ভাবলাম আমাকে যে করেই হোক মা হতে হবে। যেহেতু তুমি সেটা পারবে না আর আমিও তোমাকে ছাড়তে পারবো না, তাই ভাবলাম সীমা এবং নিলয়কে ব্যবহার করব। পরের দিন নিলয় ফোন দিতে যাব, তখনই নিলয় নিজে থেকে আমাকে ফোন করে আর একটা সমস্যায় পড়েছে বলে আমার কাছে হেল্প চায়। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যাটা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর নিলয় চলে আসে। তারপর ও বলার আগে আমি ওকে সব বলি, আর এও বলি যে আমি ওকে হেল্প করব, কিন্তু একটা শর্তে। আমি নিলয়কে বলি, তোকে আমি হেল্প করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তারপর নিলয় আগে পিছে না ভেবে বলে, ঠিক আছে ভাবি, তুমি যা বলবা তাই করব, কিন্তু আমাকে বাঁচাও প্লিজ। তারপর নিলয়ের কথা শুনে বললাম, এবার বল কি করতে হবে, বল তোকে কিভাবে সাহায্য করতে পারি। যদিও আমি জানতাম আমাকে কি বলবে নিলয়। ভাবি, সীমার পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। ভাবি, আমি ওকে বিয়ে করতে পারবো না। আর সীমাও রাজি অ্যাবর্শন করতে। সীমা জানে সব। আমরা দুজনে শুধু নিজেদের চাহিদা মিটিয়েছি, কিন্তু ভুলবশত বাচ্চাটা চলে আসে। আর সীমা জানে না কিভাবে অ্যাবর্শন করতে হয় বা কি কি করতে হয়। তুমি শুধু ওকে একটু হেল্প করবা, ডাক্তারের কাছে নিয়ে যাবা প্লিজ। ও, এই কথা। আচ্ছা, আমি দেখছি। তুই যা এখন, আমি সীমার সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাবি, ঠিক আছে। বলেই চলে গেল নিলয়। তারপর সাদিক কিছুক্ষণ পর সীমার সাথে কথা বলে এবং সীমাও দেখলো রাজি বাচ্চাটা নষ্ট করতে, কারণ সীমা জানে নিলয় সীমাকে কখনো বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিলয়ের মতো সীমার মুখেও একই কথা, চাহিদা মেটানো। ওরা দুজন শুধুই নিজেদের চাহিদা মিটিয়েছে, আর যেহেতু ওরা এই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, সেহেতু সে সেটারই ফায়দা নিল। নিলয় সীমাকেও বলল যে হেল্প করবে, কিন্তু শর্ত আছে। এবার নিলয়ের মতো সীমাও শর্তে রাজি। নিলয় যেন যা করতে যাচ্ছে সবই হয়ে যাচ্ছিল। তারপর কি করলে? তারপর আর কি,
সীমার অ্যাবর্শন করালাম আর আমি সীমার সুস্থ হবার অপেক্ষা করতে লাগলাম। তার কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রথমে সীমাকে শর্তের কথা বলি। ওকে বলি যে আমার শর্ত হলো তোকে তোর স্যারের সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে হবে। কথাটা শুনে ও প্রথমে একটু চমকে যায়, কারণ কোনো মেয়ে এ কথা বলতে পারে সীমা হয়তো এটা এক্সপেক্ট করে নাই এবং কল্পনাও করে নাই। আর কোনো স্ত্রী যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে সেটা তার ধারণার বাইরে ছিল। সো সীমা যেহেতু কথা দিয়েছিল তাই রাজি না হয়ে পারে নাই। আর আমি জানতাম ও রাজি হবেই, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় নিলয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, আর যাই হোক ওর শারীরিক চাহিদা অনেক। আচ্ছা, কিন্তু নিলয়কে রাজি করালে কিভাবে? আমি জানি ও খুব ভালো ছেলে। কি ভালো ছেলে! তোমার মামাতো ভাই হচ্ছে একটা 1 নম্বর লুচ্চা। পুরী থেকে ছেড়ে কাউকে ছাড়ে না ও। আর যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে সে আবার ভালো হয় কিভাবে? আর ও আমাকে কতবার লাইন মেরেছে তুমি জানো? আর আমি জানতাম নিলয় আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়া মানে নিলয়ের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। আমি শুধু একদিন ওকে ইশারা করছি মাত্র, আর তাতেই কাজ হয়ে যায়। আর এভাবেই শুরু তোমারও আমার অন্য কারোর সাথে সহবাস। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কি করি এসবের খুব একটা খেয়াল রাখোনি। রাতে তো দুজনকে ভালোই সামাল দিতে তুমি। আচ্ছা, বুঝলাম। তাহলে শিপনকে তোমার প্রয়োজন হলো কেন? শিপনকে আমার কোনো প্রয়োজন হয়নি, বরং আমি ওর প্রয়োজন হয়ে যাই। মানে? বললাম না, তোমার কাজে নিলয় 1 নম্বরের লুচ্চা, আর ওর জন্যই আমার শিপনকেও খুশি করতে হয়। আমি ঠিক বুঝলাম না নীলা। বুঝো নাই? তাহলে শোনো বলছি। আমার প্ল্যান ছিল আমি যখন বুঝতে পারবো যে আমি অন্তঃসত্ত্বা, তখন আমি নিলয়ের সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিব এবং সীমাকেও বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলে সব শেষ। আর সব কিছু আমার প্ল্যান মতোই চলতে থাকলো। কিন্তু একদিন আমি সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তখন আমার বমি বমি ভাব হয়। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয় না। তারপর ওয়াশরুম থেকে আসতেই মাথা ঘুরে পড়ে যায়। আর তারপর দুপুরে হুঁশ ফিরি। আমার হুঁশ ফেরার পর সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম। ও এসে তুলে আমাকে। তারপর আমার সব মনে পড়ে। আর আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বেবি স্টিক দিয়ে টেস্ট করি, দেখলাম পজিটিভ। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক কষ্টের পর আমি দেখা পেলাম সেই দিনের, যে দিনের জন্য আমি এতটা অপেক্ষা করেছি। তারপর সেদিন রাতে আমি তোমাকে কথাটা বলি, আর তুমিও অনেক খুশি হও। কিন্তু তুমি এটা জানতে না, এটা তোমার সন্তান নয় যে আমার পেটে বড় হচ্ছে। আর সেদিন তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি সাদিক। আর মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুনও করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করেছে? নেয় না, কারণ সে ভাবে সেটাই ঠিক, সে যেটা করেছে। তোমার কাছেও তাই মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর বলো। তারপর নিলয়কে বলে দেই যে আমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটের সন্তান ওর, কারণ আমি সামিরাকে তোমার পরিচয়ে বড় করতে চেয়েছিলাম। আর যখন সীমাকে তাড়িয়ে দিব ভাবলাম, তখনই মনে পড়লো এখন আমি তো বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন, তাই সীমাকেও রেখে দিলাম। তারপর? তারপর সামিরার জন্ম হলো। তুমি আমি দুজনে অনেক খুশি, অনেক আনন্দ চলে আসে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাতে। তারপর সামিরার বয়স যখন 1 বছর পূর্ণ হলো, তার কিছুদিন পর হঠাৎ একদিন নিলয় আমাকে ফোন করলো। আর আমি নিলয়কে সোজা বলে দেই আমি আর ওসব করতে পারবো না। কিন্তু নিলয় অনেক রিকোয়েস্ট করে শেষবারের জন্য দেখা করতে, তাই আমিও আর না করলাম না। দেখা করতে হোটেলে চলে যাই, আর গিয়ে দেখি নিলয় বসে আছে। আমাকে দেখেই সে উঠে আসে আর একটানে আমাকে ওর বুকে নিয়ে নেয়। তারপর ওর চাহিদা মেটানোর পর আমি যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় শিপন ঢুকলো রুমে। আমি তো শিপনকে দেখে অবাক হয়ে বিছানার চাদর টেনে নিজেকে কোনো রকমভাবে ঢেকে নেই। আর নীলার দিকে তাকিয়ে দেখি ও হাসছে।
আমি নিলয়ের শারীরিক চাহিদা মেটানোর পর যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় দেখি শিপন রুমে প্রবেশ করলো। আর হঠাৎ আমি শিপনকে দেখে খুব অবাক হয়ে যাই। আর নিলয়ের দিকে তাকিয়ে দেখি নিলয় হাসছে। তারপর আমি অবাক হয়ে নিলয়কে প্রশ্ন করলাম, নিলয়, শিপন এখানে কেন? তারপর নিলয় হেসে উত্তর দিল, ভাবি, ওরও চাহিদা একটাই। কথাটা বলেই নিলয় বিছানা থেকে উঠে গেল। আমি উঠতে পারছি না লজ্জায়, কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না, তাই বিছানায় বসে আছি। এ সময় শিপন বিছানায় বসতে বসতে বলল, কি ভাবি, আমাকে পছন্দ হয়নি? তারপর আমি শিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু শিপন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আর আমি এই ফাঁকে কাপড় পরে নেই। শিপন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আমি কাপড় পরছি। তারপর আমার কাপড় পরা দেখে শিপন বলল, ভাবি, আর কি ইচ্ছা নাই করার? তারপর আমি তাদের অনুরোধের সুরে বললাম, কেন এমন করছিস তোরা আমার সাথে? তারপর শিপন বলল, ভাবি, তুমি ভাইয়াকে ঠকিয়ে নিলয়কে খুশি করতে পারো, তো আমি কি দোষ করেছি শুনি? তারপর আমি শিপনের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু শিপন পিছন থেকে আমার হাত টেনে ধরে আর একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে বলে, ভাবি, এত সহজে কি এখান থেকে চলে যাওয়া যায়? তারপর আমি বললাম, সরি শিপন, আমি তোমার সাথে এসব করতে পারবো না। আচ্ছা, তাই নাকি? তাহলে এটা কি করব? একটা ভিডিও দেখিয়ে আমি ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ভিডিওটা ছিল আমার আর নিলয়ের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমি জানতাম নিলয় বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। নীলা কাঁদছে আর বলছে। আচ্ছা, তারপর কি হলো? মাথা নিচু করে সাদিক আবারও প্রশ্ন করলো। তারপর আর কি, আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে ওরা যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছি বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সাদিক এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়ল সাদিকের। সাদিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। তাই নীলাকে সে বলল। অনেক রাত হয়েছে নীলা, ঘুমিয়ে পড়ো। নীলা সাদিকের কথা শুনে পুতুলের মতো বসে আছে, আর কোনো কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল, কি হলো, ঘুমাবে না? বলেই উঠে জানালার পর্দাটা ঢেকে দিতে গেল, আর পর্দাটা টেনে দিয়ে এসে শুয়ে পড়ল সাদিক। তারপর সাদিক শুয়ে শুয়ে ভাবছে, কি সাদিক বাবা হওয়ার ক্ষমতা রাখে না? সাদিক বাবা হতে অক্ষম? স্বামীরা তার মেয়ে না? না না, সাদিক এটা মানে না, কোনো দিনও মানবেও না। স্বামীরা সাদিকেরই মেয়ে, আর সাদিক স্বামীরার বাবা। সাদিক স্বামীরাকে ছাড়া থাকতে পারবে না। আর কি বিশ্বাস আছে যে নীলা সব সত্যি বলছে? এটাও তো হতে পারে নীলা তার পাপ ঢাকার জন্য সাদিককে দোষ দিচ্ছে। না, নীলাকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসছে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারল কেউ ওর পায়ের কাছে বসে আছে পা ধরে। সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না, নীলা। ছাড়ো নীলা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? নীলা, রাত অনেক হয়েছে, এখন ওঠো আর ঘুমিয়ে পড়ো। আগামীকাল কথা হবে। এখন পা ছাড়ো আমার। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। নীলা প্লিজ, পাগলামি করো না। না, আমি পাগলামি করছি না। সাদিক প্লিজ, আমার জন্য না হলেও সামিরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। নীলা, ঘুমাও এখন, আর আমি সব কিছু ছেড়ে দেব। অন্য কোথাও চলে যাব আমি, অনেক দূরে। নেবে না আমায় সাদিক তোমার সাথে? নীলা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো।
বলেই পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল সাদিক। সকাল ঠিক 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে নীলা সোফায় ঘুমুচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে নীলাকে, একদম নিষ্পাপ শিশুর মতো। তারপর টাওয়ালটা নিয়ে সাদিক ওয়াশরুমে চলে গেল। সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে নীলাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক নীলাকে কিছু না বলেই চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিস যাবে, তখনই নীলা পেছন থেকে ডাক দিল। কিছু বলবে? না, তুমি যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা। বলেই চলে গেল সাদিক। বিকালবেলা খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। নীলাকে দেখলো কার সাথে যেন কথা বলছে, হয়তো নিলয় অথবা শিপন হবে। তাই সাদিক আর কিছু না বলেই উপরে চলে গেল। তারপর হঠাৎ কিছুক্ষণ পর কারো গলার আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে নিলয় নীলার সাথে উচ্চস্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েও পারল না, তাই নিচে নেমে এলো। এসে বলল, কি ব্যাপার নিলয়, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। তোর মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। কে তোর মেয়ে? কেন? সামিরা। সামিরা আমার মেয়ে। না, সামিরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে। সাদিক ভাইয়ের মেয়ে? উনি তো বাবাই হতে পারবে না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? কথাটা শুনেই সাদিক মাথা নিচু করে ফেলল। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না সে। হেই, কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? কেন? সীমা সীমা বলছে আমাকে। হঠাৎ নিলয়ের উত্তর শুনে সাদিক আর নীলা দুজনেই অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর নীলাই জানে। তাহলে সীমা কি করে জানলো? এটা কি করে সম্ভব? তখন দুজনেই নীরব হয়ে গেল নিলয়ের কথায়। তার কিছুক্ষণ পর নীলা বলল, কি কি বলেছে তোকে সীমা? কেন? যা বলছে তা তো বললামই। আর এটাও বলছে যে সাদিক ভাইয়া কোনোদিন বাবা হতে পারবে না। এবার নীলা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতে কথা বলছে, আর এরই মধ্যে সীমা জেনে গেল। কিন্তু কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে এটাই ছিল তার প্রাপ্য। তার স্ত্রী থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও তার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখ নিলয়, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলেছে, তবে সত্যি এটাই যে সামিরা সাদিকের মেয়ে। যে কোনোদিন বাবাই হতে পারবে না সে সামিরার বাবা কিভাবে সম্ভব? দেখ নিলয়, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি এখন। ভাবি, আমি এখানে থাকতে আসিনি। সামিরাকে দাও, আমি চলে যাচ্ছি। এদিকে সাদিক এখনো চুপ, কারণ সাদিক এখনো বুঝতে পারছে না সীমা এসব জানলো কিভাবে। আর যেখানে সাদিক কিনা শুনল গতকাল রাত্রে যে সাদিক নাকি বাবা হতে পারবে না, যদিও সাদিক এটা মানে না যে সাদিক বাবা হতে পারবে না, আর অবশ্য না মানারও কারণ আছে। দেখ নিলয়, সামিরাকে তুই কোনো দিনই পাবি না, কারণ সামিরা আমার আর সাদিকের মেয়ে। আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। ভাবি, আমি সামিরাকে না নিয়ে কোথাও যাব না। আচ্ছা, কি প্রমাণ আছে যে সামিরা তোর মেয়ে, যে এত বড় গলা করে তুই বলছিস সামিরা তোরই মেয়ে? প্রমাণ আমি নিজেই আর সীমা। আর ভাইয়া, তুমি কেমন পুরুষ? তুমি অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বলো? দেখ নিলয়, আমি তোকে এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ সামিরা তোমার মেয়ে? তারপর সাদিক কিছু বলতে যাবে, তখনই নীলা বলল, নিলয়, তুই যাবি এখান থেকে নাকি দারোয়ান দিয়ে বের করে দেব? ঠিক আছে, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। সামিরা আমার মেয়ে, আর আমি ওকে নিয়ে যাবই। এই বলে চলে গেল নিলয়। এদিকে সাদিক সোফায় বসে পড়ল, আর নীলা ঠাই দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা সামিরার স্কুল ও প্রাইভেট শেষে সামিরাকে পিক করে বাসায় নিয়ে আসে সীমা। আর সামিরা বাসায় ঢুকেই আব্বু বলে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে গালে চুমু খেয়ে বলল,
কি হয়েছে আব্বু, তোমার মন খারাপ কেন? আমি বললাম, না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? তখন ও বলল, ভালো আব্বু। সাদিক মনে মনে ভাবছে স্বামীরার কাছে আসলেই তার মন ভরে যায়, তার সব শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায় ওর মুখটা দেখলে। ও তার কাছে আসলেই যেন সে সব ভুলে যায়। তাহলে কি করে স্বামীরা তার মেয়ে না হয়? আর অন্য কারো মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। ওদিকে সীমা এবং নীলা দুজনেই দাঁড়িয়ে থেকে সাদিক আর স্বামীরাকে দেখছিল। তারপর নীলা বলল, সীমা, এদিকে আয়। জি ভাবি, বলেন। আম্মু, তুমি তোমার আব্বুর সাথে ওপরে যাও, আমি আসতেছি, কেমন? সাদিকও বুঝতে পারল নীলা কি মিন করছে, তাই ও স্বামীরাকে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? ক্ষতি মানে? দেখ সীমা, এখন ন্যাকা সাজার চেষ্টা করিস না। তুই নিলয়কে কি জন্য বলেছিস যে নিলয় সামিরার বাবা? ভাবি, আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলছে? দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর নিলয় মিলে নিশ্চয়ই কিছু একটা করছিস। সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমার, আমিই দোষী। আমি নিলয়ের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেটার সাথে সামিরার সম্পর্ক কি? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছু ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে যাবে না। এই বিশ্বাসটা আমার ছিল, কারণ সাদিক সামিরা আর আমাকে অনেক ভালোবাসে। আর সাদিক কোনো কারণেও সামিরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরও দুইটা জীবন নষ্ট করছিস? আর তুই একবারও সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে যাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি, বিশ্বাস করেন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন চাই, আমার মাথা ব্যথা করছে, আর আমার অনেক কাজও আছে। এটা বলেই চলে গেল সীমা। নীলাও আর ওকে আটকানোর চেষ্টা করলো না, কারণ সত্যের উপর কোনো জুলুম চলে না, সে তার আপন গতিতেই চলে। রাত 10টা। নীলা স্বামীরাকে নিয়ে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখে সাদিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? স্বামীরা ঘুমিয়েছে? আমি ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, তুমিও শুয়ে পড়ো। ওকে, তুমি তাড়াতাড়ি এসো। হুম। আচ্ছা নীলা, নিলয় কি স্বামীরাকে নিয়ে যাবে? না সাদিক, আমি ওকে সামিরাকে নিয়ে যেতে দেব না। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাদিক বলল, স্বামীরাকে ছাড়া আমি বাঁচব না নীলা। আর আমি এটা মানি না যে স্বামীরা আমার মেয়ে না। আর দেখেছো তুমি নীলা, তুমি সামান্য তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরও কোথায় দাঁড় করিয়েছ। তখনই হঠাৎ মেয়ে এসে বলল, আম্মু আম্মু। পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরে বলল স্বামীরা। এ কি আম্মু, তুমি ঘুমাওনি? তখন স্বামীরা বলল, না আব্বু, ঘুম আসছে না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো। প্লিজ প্লিজ, শুধু আজ। প্লিজ আম্মু, প্লিজ আব্বু। ওকে, আসো আমার লক্ষ্মী মেয়ে। আসো সাদিক, তুমিও ঘুমিয়ে পড়ো, টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নীলা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা নিলয়কে উস্কে দিচ্ছে এসব বলে? না, আর আমিও এই বিষয়টা এখনো বুঝতে পারছি না। সীমা এসব করছে কেন? টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। অতঃপর সাদিক, নীলা, স্বামীরা ঘুমিয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে সাদিকের। খেয়াল করে দেখে স্বামীরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমুচ্ছে। সাদিক স্বামীরার মাথায় হাত বোলাচ্ছে আর ভাবছে, সাদিক কি তাহলে সত্যিই স্বামীরার বাবা না? আর এই প্রশ্নটার সাথে আরও একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো শেফালি।
হ্যাঁ, শেফালি সেদিন তাহলে কার বাচ্চার কথা বলেছিল তাকে? ও তো সাদিককে বলেছিল যে ওর বাচ্চার বাবা সে, ওর গর্ভে তার সন্তান। তাহলে প্রিয় পাঠক পাঠিকা, শেফালির কাহিনী আগামী পর্বে জানবেন। কে এই শেফালি? এসব ভাবছে আর এপাশ ওপাশ করতে লাগলো সাদিক। কিন্তু ঘুম আসছে না সাদিকের। সাদিক নীলার মুখে বাবা হতে পারবে না কথাটা শোনার পর থেকে কিছুটা চুপচাপ হয়ে যায়। কারণ এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত তখন সাদিক। আর ব্যস্ত হওয়ারই কথা। কেউ যদি হঠাৎ কোনো পুরুষকে বলে যে সে বাবা হতে পারবে না, তাহলে সে এমনিতেই একটু চিন্তায় পড়ে যায়। আর সাদিক তো তার স্ত্রীর থেকে শুনেছে। এদিকে সীমা ডিনার করে সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখনই ওর ফোনটা বেজে উঠল। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখে নিলয়ের কল। সীমা তাড়াতাড়ি করে রিসিভ করলো। আর রিসিভ করতেই নিলয় বলল, সব ঠিকঠাক আছে তো? তোমার ভয় পাবার কারণ নাই, আমি এত সহজে ধরা পড়ব না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আরে দাঁড়াও, কথা আছে। কি বলবে বলো। তুমি হঠাৎ করে মাঝপথে আমাকে ছেড়ে যাবে না তো? সীমা, আসলে আমার কেন জানি মনে হচ্ছে এগুলো আমি ঠিক করছি না। সাদিক ভাইয়াকে এভাবে হ্যারাসমেন্ট করা কি ঠিক? আর তুমি আমাকে এখন পর্যন্ত বলছো না কেন তুমি এমন করছো সাদিক ভাই এবং ওদের সবার সাথে? সব বলবো নিলয়, আমাকে আর কিছুদিন সময় দাও। আর হ্যাঁ, আমি তোমাকে যেভাবে বলছি তুমি ঠিক সেটাই করবে, ওকে? আর তারপর তোমার কাজ প্রায় শেষ। হ্যালো নিলয়, কথা বলছো না কেন? বলো। যা বলছি সেটা কাল করবে, ঠিক আছে? আমি আর পারবো না সীমা। পারবো না বললে তো হবে না নিলয়, তোমার সাথে আমার ডিল হয়েছে। আর তার জন্য তুমি আমাকে যা যা বলছো আমি সব করেছি। টাকা পয়সা এমনকি নিজের দেহ পর্যন্ত দিয়েছি তোমাকে। আর তোমাকে তোমার ক্রাশ নীলাকেও ভোগ করার রাস্তা তৈরি করে দিয়েছি। নিলয়, তোমার জন্য আমি এত কিছু করেছি, আর তুমি কিনা এখন বলছো পারবে না? প্লিজ সীমা। এখন প্লিজ বলে লাভ নাই নিলয়, তোমাকে তোমার কাজ করতেই হবে। আর আমি যেটা বললাম সেটা আগামীকাল করবে। এখন রাখছি। বলেই কলটা কেটে দিল সীমা। পরের দিন সকালবেলা সাদিক প্রতিদিনের মতো অফিস চলে গেল। এদিকে সীমার কথা মতো নিলয় নীলার বাসায় হাজির। নিলয়কে দেখে নীলা রেগে গিয়ে পড়ল। কেন এসেছিস নিলয় তুই? ভাবি, তুমি ভালো করেই জানো আমি কেন এসেছি। হ্যাঁ আমি জানি, কিন্তু এটা জানি না তুই হঠাৎ করে এসব করছিস কেন। আমি তো তোকে বলেছি সামিরা তোর মেয়ে না। দেখো ভাবি, আমি এসব শোনার জন্য আসিনি। সামিরা আমারই মেয়ে। আর তুমি যদি নিজের ইচ্ছায় না দাও তাহলে আমি পুলিশে কমপ্লেন করব। আর প্রয়োজন হলে ডিএনএ টেস্টও করাবো। কি বললি তুই নিলয়? তুই পুলিশের ভয় দেখাচ্ছিস? টেস্টের ভয় দেখাচ্ছিস? কারণ তোমরা আমার মেয়েকে আটকায় রাখছো। ঠিক আছে, তোর যা ইচ্ছা হয় কর। দেখব পুলিশ কি করতে পারে, কি করে আমার থেকে সামিরাকে নিয়ে যায়। ভাবি, তাহলে তুমি সামিরাকে দেবা না? না, দিব না। ঠিক আছে। বলেই রাগী মুড নিয়ে চলে গেল নিলয়। এদিকে নীলা হতাশ হয়ে বসে পড়ল সোফায়। আর মনে মনে ভাবছে কি করতে গিয়ে কি করে ফেললো সে। নিজের দোহের বিনিময়ে যাকে পেয়েছে তাকে এখন হারাতে হবে বলে মনে হয়। কারণ নীলা খুব ভালো করেই জানে যে সামিরা সাদিকের নয়, সামিরা নিলয়ের মেয়ে। বিকালবেলা সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফেরে। সাদিককে ক্লান্ত দেখে সীমা বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা রেডি করছি। সাদিক সীমার দিকে সন্দেহের নজরে তাকালো, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারল না। রাত 10টা। প্রতিদিনের মতো যে যার মতো ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। সীমা ডিনার করে ঘুমানোর আগে নিলয়কে ফোন করলো। হ্যালো। গুড নিলয়, আজ কিন্তু ফাটিয়ে দিয়েছো। তুমি আজ চাইলে আসতে পারো। না সীমা, পারবো না। ও মা, তাই নাকি? চাঁদ আজ কোন দিকে উঠেছে? হ্যাঁ, যে ছেলে ছুরি থেকে বড়ি কাউকে ছাড়ে না সে আজ বলছে পারবে না। সরি সীমা, আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মেটানোর নেশায় আমি অনেক নিচে নেমে গেছি। প্লিজ
আমাকে মুক্তি দাও সীমা। তুমি চাইলেই এখন আর সেটা সম্ভব না নিলয়, কারণ তুমি এখন পুরোপুরি ফেঁসে গেছো। কি হলো নিলয়, কথা বলো। সীমা, কেন করছো এমনটা? দেখো নিলয়, এখন কথা ঘুরিয়ে লাভ নাই। আগামীকাল সাদিক ভাইয়া বাসায় থাকবে, আর তুমি সকাল সকাল চলে আসবে। হতে পারে কালকেই এই গল্পের ইতি টানবো। কি ইতি টানবে তুমি সীমা? আর এই গল্পে তোমার আসল চাহিদাটা কি একটু বলবে প্লিজ? কাল সব জানতে পারবে নিলয়। আমি এখন রাখছি। নিলয় চুপ। তারপর সীমা নিলয়ের চুপ থাকা দেখে লাইনটা কেটে দিল। এদিকে নীলা সাদিককে নিলয় এসে যা যা বলেছে সব বলে দিল। আর সাদিক এগুলো শুনে রেগে গিয়ে বলল, ঠিক আছে, তাই হবে। কি হবে? আমি ডিএনএ টেস্টই করাবো। কিন্তু সাদিক। কোনো কিন্তু নয় নীলা, কোনো কিন্তু নয় নীলা। আমি আর এই টানাপোড়ার মধ্যে থাকতে চাই না, তাই আমাকেও এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। কারণ তুমি যতই বলো না কেন, আমি এটা মানতে পারবো না যে আমি বাবা হতে পারবো না। তাই আমি নিজেই এই টেস্ট করব। পরের দিন সকালবেলা নিলয় আবার আসলো সাদিকের বাসায়। নিলয়কে দেখেই সাদিক বলল, চল নিলয়, আজ তুই যা চাইবি তাই হবে। কিন্তু ভাইয়া, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। এখন আর কোনো কথা নয় নিলয়, আজ আমারও প্রুফ চাই। চল। ভাইয়া একটু দাঁড়াও প্লিজ। সীমা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সাদিক নিলয়ের আর কোনো কথা না শুনে টানতে টানতে নিয়ে গেল। নীলাও আর কিচ্ছু বলল না। বাইরে বের হয়ে সাদিক ওর গাড়ি বের করে নিলয়কে নিয়ে হসপিটালে চলে গেল। গিয়ে ডক্টরকে দুজনের স্যাম্পেল দিয়ে দিল। কিন্তু স্বামীরার ডক্টরের এমন প্রশ্নে সাদিক বলল সেটা একটু পর এসে দিয়ে যাবে। তুই এবার যেতে পারিস নিলয়। কিন্তু ভাইয়া, আমার একটা কথা শুনবা তো? তোর কোনো কথা শোনার ইচ্ছা নাই আমার, এখন যা। রিপোর্ট আসলে আমি তোকে খবর দিব। কিছুক্ষণ পর বাসায় ফিরল সাদিক। নীলা সাদিককে দেখে দৌড়ে গেল ওর কাছে। গিয়ে সাদিকের গায়ে হাত রেখে বলল, কি করলে সাদিক? সাদিক নীলার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে উপরে চলে গেল। বিকালবেলা সাদিক স্বামীরার স্যাম্পেলও দিয়ে আসলো ডক্টরের কাছে। আর তার কিছুদিন পর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাদিক। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে ডক্টরের কল। রিসিভ করলো সাদিক। ডাক্তার বলল, আপনার রিপোর্ট চলে এসেছে, আগামীকাল যে কোনো সময় এসে নিয়ে যাবেন। তারপর সাদিক কলটা কেটে দিল। বুকের ভেতর দুরু দুরু করছে। কি হবে যদি রিপোর্টে এটা আসে যে স্বামীরা নিলয়ের মেয়ে? কি করে মুখ দেখাবে? তারপর সাদিক নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হবার হবে, কিন্তু এই যন্ত্রণার হাত থেকে তো মুক্তি পাবে। এদিকে নিলয়ও কিছুটা চিন্তায়। মনে মনে ভাবছে সীমার পাল্লায় পড়ে খুব বড় ভুল করে ফেলেছে। এসব ভাবতেই নিলয়ের মোবাইলটা বেঁচে উঠল। হাতে নিয়ে দেখে সাদিকের কল। রিসিভ করতেই সাদিক বলল, আগামীকাল আমার বাসায় চলে আসবি 10টার দিকে। এদিকে সাদিকের ফোন পেয়ে নিলয়ের টেনশন আরও বেড়ে গেল। সাথে সাথে সীমাকে ফোন দিল নিলয়। হ্যালো সীমা। বলো। এখন আমি কি করব? আমার খুব টেনশন হচ্ছে। আমি আগামীকাল সব বলে দিব। তোমার বলতে হবে না, আমিই বলে দেব। কারণ এখন আমার বলার সময় হয়েছে। তুমি শুধু কাল আসবে, যা করার আমি করব। পরের দিন সকালবেলা সাদিক অফিসে না গিয়ে হসপিটাল থেকে রিপোর্ট আনতে চলে গেল। তারপর রিপোর্ট নিয়ে বাসায় চলে আসে সাদিক। এসে দেখে নীলা, নিলয়, সীমা সবাই বসে আছে। আর সাদিকের হাতে রিপোর্ট দেখে নীলার বুক কেঁপে উঠল। কারণ সে শিওর যে রিপোর্টে নিশ্চয়ই সাদিকের জায়গায় নিলয়ের নাম আছে। তাই নীলা কেউ কিছু বলার আগেই সাদিকের হাত থেকে রিপোর্টের খামটা কেড়ে নিতে চাইল, কিন্তু সাদিক তা হতে দিল না। পরে সাদিক খামের ভিতর থেকে রিপোর্টের কাগজটা বের করবে, তখনই নিলয় বলল, এসব করো না ভাইয়া, তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। না, আজ যা বলার এই কাগজ বলবে। প্লিজ ভাইয়া, আমার কথাটা তো শোনো।
সাদিক কোনো কথা না শুনে রিপোর্টটা বের করলো। আর এদিকে নীলা আর নিলয়ের বুক কাঁপানোর গতি বেড়ে গেল। নীলা লজ্জায় মাথা নিচু করে রইল, আর নিলয়ও কিছু বলছে না। তারপর সাদিক রিপোর্টটা বের করলো, আর বের করে দেখে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সাদিক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বসে পড়ল। আর সাদিকের এমন অবস্থা দেখে নীলা দৌড়ে এসে সাদিককে ধরল। সাথে নিলয়ও, কিন্তু সীমা এলো না। সীমা ঠাই দাঁড়িয়ে আছে। তারপর নিলয় পড়ে থাকা পেপারটা কাপা হাতে তুলে নিল, নিয়ে একবার দুইবার ভালো করে দেখল। দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ছেড়ে কাউকে কিছু না বলে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। তারপর নীলা সাদিককে ধরে সোফায় বসালো, এবং তারপর নীলাও কাপা হাতে নিলয়ের হাত থেকে পেপারটা নিয়ে দেখতে শুরু করলো। তারপর নীলা দেখল সব কিছু ঠিকই আছে, কিন্তু বাবার জায়গায় যে নামটা দেখল, নীলা এতে খুব অবাক হয়ে যায়। কারণ সেখানে পরিষ্কার লেখা স্বামীরার ডিএনএ নিলয়ের সাথে নয়, বরং স্বামীরার ডিএনএ ম্যাচ করেছে সাদিকের ডিএনএর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন ডক্টর যে বলল সাদিক কখনো বাবা হতে পারবে না। নীলার মাথা ঘুরতে লাগলো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে সাদিকের পাশে গিয়ে কিছু বলতে চেয়েও পারল না। আবার ফিরে এলো। তারপর নিলয়কে প্রশ্ন করলো, বল নিলয়, সামিরা কার মেয়ে? এখন বল। ভাবি, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, সীমা আমাকে যেভাবে বলেছে আমি শুধু সেভাবেই করেছি। এসব সীমার প্ল্যান ছিল শুরু থেকে। তারপর নীলা সীমাকে বলল। বল সীমা, এসব তুই কেন করেছিস? সীমা চুপ। চুপ করে আছিস কেন সীমা? আমি মানছি এখানে সব দোষ আমারও ছিল, তাহলে তুই সাদিকের মতো নিষ্পাপ কাউকে কষ্ট দিলি কেন? কি? সাদিক নিষ্পাপ? নীলা, তুমি কতটা চেনো ওকে? কতটা জানো তুমি সাদিককে যে নিষ্পাপ বলছো? হঠাৎ করে সীমার এমন কথা শুনে সাদিক অবাক হয়ে মাথা তুলে সীমার দিকে তাকালো, আর সাথে নিলয়ও। নীলাও চুপ, একদম চুপ। নিজের দোষ ঢাকার জন্য এখন সাদিককে দোষ দিচ্ছিস? কি? আমি আমার দোষ ঢাকছি? কেন দোষ ঢাকবো? আমি কি দোষ করেছি যে ঢাকবো? আচ্ছা মানলাম তোর কোনো দোষ নেই, তাহলে তুই এটা বল, তুই কার কাছে শুনেছিস যে সামিরা নিলয়ের মেয়ে আর সাদিক বাবা হতে পারবে না? কারো কাছে না। তাহলে নিলয়কে বললি কেন? কারণ আমি চেয়েছি সাদিককে বোঝাতে যে কারো সন্তান কেড়ে নিলে কেমন লাগে। মানে ওকে প্রশ্ন করো, শেফালি কে? সাদিক তো এবার পুরোই থ হয়ে গেল। মনে মনে ভাবছে সীমা শেফালিকে কিভাবে চেনে এবং জানে। শেফালিকে সাদিক? ও কি বলবে? আচ্ছা, আমি তোমাদের বলছি। নীলা, তুমি কি মনে করো তুমি সাদিকের প্রথম পক্ষ? না নীলা, তুমি দ্বিতীয় পক্ষ। সাদিক আগেও বিবাহিত ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিক আগে ঢাকায় থাকতো না। মানে মানে হচ্ছে সাদিকের বাসা খুলনায়, আর সাদিক সেখানেই ভালোবেসে বিয়ে করে আমার বেস্ট ফ্রেন্ড শেফালিকে। কিন্তু তুমি কে? তোমায় তো কোনোদিন শেফালির আশেপাশেও দেখিনি। দেখবে কিভাবে? আমি তখন দেশে থাকলে তো দেখবে। আমি ইন্টার পাশ করে কানাডা চলে যাই পড়াশোনা করতে। আর তারপর একদিন মায়ের সাথে কথা বলতে বলতে শেফালির কথা উঠে আসে। তখন আমি মায়ের কাছে শুনি শেফালির বিয়ে হয়েছে, আর সেটাও অনেক আগে। আর আমি যখন ওর সাথে কথা বলার জন্য নাম্বার চাই, তখন মা হু হু করে কেঁদে দেয়। তখন আমিও বুঝতে পারি শেফালির সাথে খারাপ কিছুই হয়েছে। তাই আমি সাথে সাথে দেশে চলে আসি, এবং এসে মায়ের কাছে এই কুত্তার বাচ্চার কথা শুনি। মা আমাকে বলছে সাদিক ভালোবেসে বিয়ে করেছিল শেফালিকে, আর যখন ওদের বিয়ের 2 বছর, তখন শেফালি বুঝতে পারে সে প্রেগনেন্ট। আর সেটা একে বলার পর এই কুত্তার বাচ্চার আসল রূপ দেখাতে শুরু করে। মেয়েটাকে সকাল দুপুর রাত কোনো সময় বাঁকে রাখিনি এই কুত্তার বাচ্চা, ওকে মারেনি। আর এই কুত্তার বাচ্চা বলতো শেফালির বাচ্চাটা নাকি জারজ সন্তান ছিল, এ নাকি ওর বাচ্চার বাবা ছিল না।
তাই বাচ্চাটা নষ্ট করতে বলতো ওকে। কারণ এ বলেছিল এ নাকি শেফালিকে বিয়ে করেছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। শেফালিকে নাকি কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। কিন্তু শেফালি ওর বাচ্চা নষ্ট করতে চাইছিল না। শেফালি এর থেকে মুক্তি চাইছিল, আর চাইছিল ওর বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে। ও শুধু মুক্তি চেয়েছিল এর কাছে, স্বামীর অধিকারও না, শুধু মুক্তি। কিন্তু এই কুত্তার বাচ্চা ওকে মুক্তিও দেয়নি, সব সময় রুমে বন্ধ করে রাখতো আর মারতো। এভাবে কিছুদিন যাবার পর নাকি শেফালি মারা যায়, আর এই জারজের বাচ্চা ঢাকা চলে আসে। আমি মায়ের মুখে এসব শুনে সারা দিন কেঁদেছি, কিন্তু পরে ভাবলাম আমি কেন কাঁদছি, কাঁদবে তো এই কুত্তার বাচ্চা। তাই খুলনা থেকে সব প্ল্যান করি, তারপর ঢাকা চলে আসি। এসে শুনি এ আবার বিয়ে করেছে। তাই অনেক কষ্টে তোমাদের বাসা খুঁজে পাই। তারপর তোমাদের বাসায় চাকরানির কাজটা নিই, আর তারপর শুরু করি আমার কাজ। তোমাকে নিলয়ের সাথে মিথ্যে নাটক করে লাগিয়ে দিই, কারণ আমার প্ল্যান ছিল ফাঁকা বাসায় এই চারুজটাকে খুন করব। কিন্তু পরে ভাবি একে খুন করে কি হবে? খুন করলে যদি এর মতো মানুষরূপী জানোয়ারগুলা ভালো হতো, তাহলে একে রাস্তার উপর কুপিয়ে খুন করতাম। কিন্তু সেটা তো আর হবে না, তাই একে এভাবে শাস্তি দিতে চেয়েছিলাম। আর নিলয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সব ছিল আমার প্ল্যানের অংশ মাত্র। কিন্তু আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডাক্তার যে বলল। তুমি প্রেগনেন্ট হওনি, কারণ আমি তোমাকে নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডক্টরও আমার দুলাভাই ছিল। দুলাভাই আমার কথাতেই তোমাকে ওসব বলেছিল। তাহলে নিলয়কে কিভাবে হাতে নিলে? নিলয়ের মতো মেয়েখোরদের হাতে নিতে সময় লাগে নাকি? আর নীলা, তুমি হয়তো জানো না, নিলয় তোমার লোভে ওসব করতে রাজি হয়ে যায়। যদিও নিলয় আগে পুরোটা জানতো না। নিলয় অবাক হয়ে বসে আছে, কোনো কথা বলল না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পাই সবাই। আর তখনই সীমা বলে উঠল, আমার চলে যাবার সময় হয়েছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমায় ক্ষমা করে দিও, আর নিজেকে শুধরে নিও। নিলয়, তুমিও। আসি আমি। বলেই চলে গেল সীমা। সীমার পেছনে পেছনে নিলয়ও চলে গেল। আর সাদিক নীলা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে, এই চাহিদা ইচ্ছে জিনিসটা আসলেই বড় অদ্ভুত। সৎ ইচ্ছে বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস, আর যদি অসৎ ইচ্ছে হয় তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আর এই গল্পের সবাই একটু হলেও দোষী। এখানে সাদিক নীলাকে বা নীলা সাদিককে কেউ কারো দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না তুমি দোষী। সব চরিত্রেরই একটা না একটা চাহিদা ছিল। তবে নীলা নিজেকে ভেবেছে যে সেই গল্পের রচয়িতা, কিন্তু নীলাকেও অবাক করে দিয়ে সীমা প্রমাণ করেছে যে মানুষ যেটা ভাবে সেটা সবসময় ঠিক হয় না। সীমার এ কেমন প্রতিশোধ, যেখানে ও নিজেকে এভাবে বিলিয়ে দিল? আর নীলার এ কেমন মা হওয়ার তীব্র ইচ্ছা, যেখানে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে গেল বছরের পর বছর? এমন মা হওয়ার থেকে তো মরে যাওয়া অনেক ভালো হতো। আর গল্পটা তো সবাই শুনলেন, এবার নিজেদের ওপিনিয়ন দিবেন।